সকাল 7টা থেকে চলছে সিংহাসনের মহাসংগ্রাম, চলছে 91টি আসনে ভোট গ্রহণ। তার সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে এ রাজ্যের 9টা পর্যন্ত ভোট পড়েছে 18.12%। নির্বাচন কমিশন সূত্রে, নির্বাচন কমিশন থেকে খবর এবং নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল থেকে আমরা লম্বা লাইন লক্ষ্য করেছি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সকাল সকাল ভোট দিতে মহিলা পুরুষ নির্বিশেষে লাইন দিয়েছেন। কোনো কোনো জায়গা থেকে ইভিএম বিকল, ভিভিপ্যাট বিকলের খবর এসেছে, কিন্তু লম্বা লাইন থেকেছে এবং ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। সকাল 9টা পর্যন্ত হিসেব 18.12% ভোট পড়েছে। এবার চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে। সেখানে একটা অদ্ভুত ঘটনা, প্রার্থী ভাঙলেন ইভিএম। অন্ধ্রপ্রদেশে লোকসভা ভোটের সঙ্গে চলছে বিধানসভা ভোট অনন্তপুর বিধানসভা আসনের। দেখুন, ఇలాంటి ఎలక్షన్ చేయడానికి ఇవేంటి అసలు టోటలీ బోగస్, ఇది కంప్లీట్ గా దీనికి కూడా అంత రాంగ్. ఇప్పుడు నేను దీన్ని తీసి పగలగొడుతున్నాను. ఇలాంటి ఎలక్షన్ చేయడానికి ఇవేంటి అసలు టోటలీ బోగస్, ఇది కంప్లీట్ గా దీనికి కూడా అంత రాంగ్. ఇప్పుడు నేను దీన్ని తీసి పగలగొడుతున్నాను. ইভিএম ভাঙলেন বিধানসভা আসনের, অনন্তপুর বিধানসভা আসনের জনসেনার প্রার্থী মধুসূদন গুপ্তা। বুথে ঢুকে ইভিএম ভেঙে দেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মধুসূদন গুপ্তাকে। আপনারা দেখছেন সেই ছবি। অন্ধ্রপ্রদেশে যিনি প্রার্থী তিনিই ভাঙলেন ইভিএম। এগুলো আগের থেকেই নাকি এর মধ্যে সমস্ত কিছু প্রোগ্রামিং করা আছে এবং বোগাস ভোট হচ্ছে, ভোটের নামে প্রহসন হচ্ছে, এই তার অভিযোগ। এবং সেই অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রার্থী ইভিএম ভাঙলেন, তাকে গ্রেফতার করেছে, গ্রেফতার করা হয়েছে। দেখছেন সেই ছবি। দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের ঘটনা। ইভিএম এ সমস্ত প্রোগ্রামিং আগে থেকে করা আছে, এটা বোগাস প্রহসন ভোটের নামে, সেই বলে ইভিএমটাই ভেঙে দিলেন তিনি। এরকম বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আরো বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। লোকসভা নির্বাচন একটা উৎসবের সঙ্গে সঙ্গে বড় বিষয়, অবশ্যই বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আমরা দেশ নিয়ে আলোচনা করছিলাম, একটু কোচবিহার নিয়ে আলোচনা করি। কারণ সুজয়বাবু, কোচবিহারে কি কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে পরাজয় হতে পারে, সেই জন্য রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্নভাবে বারবার বিভিন্নভাবে অভিযোগ আনছেন? দেখুন, সংসদীয় গণতন্ত্রে ভোট হচ্ছে, সেখানে অভিযোগও থাকবে, পাল্টা অভিযোগও থাকবে, এক। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ বাবু কিন্তু কুচবিহারের একেবারে মানে সান অফ সয়েল যেটাকে আমরা বলতে পারি, হাতের তালুর মতন চেনেন। এবার যে ঘটনাটি ঘটেছে, যে তৃণমূল থেকেই বহিষ্কৃত একজন, যার বিরুদ্ধে 11টি ফৌজদারি মামলা আছে এবং যাকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল যুব কংগ্রেস থেকে, তিনি এবার প্রার্থী হয়েছেন বিজেপির। বিজেপি এবার পশ্চিমবঙ্গে নিজস্ব প্রার্থী কতটা দিতে পেরেছেন সেটা আপনারা সবাই জানেন। বিভিন্ন দল থেকে যারা বহিষ্কৃত নানা অভিযোগে, তাদেরকেই প্রার্থী করা হয়েছে। এবং পুরো ভোট প্রচারের সময় এই তথাকথিত বিজেপি প্রার্থী দাপিয়ে বেরিয়েছে মোটর বাইক বাহিনী নিয়ে এবং বিভিন্নভাবে ত্রাসের সৃষ্টি করেছে। খুব স্বাভাবিকভাবে নিশীথ প্রামাণিক। আচ্ছা, কি করে পারলেন? রবীন্দ্রনাথ ঘোষ তো ওখানে সর্বে সর্বা বলা হয়, তার মানে নিশীথ প্রামাণিক কোথাও কিভাবে অক্সিজেনটা পেলেন? নিশীথ প্রামাণিকের সঙ্গে যারা সঙ্গী ছিল, তৃণমূলে ছিল, তারাই চলে গেছে নিশীথ প্রামাণিকের সঙ্গে। কিছু অংশ তো ভেঙে ডেফিনেটলি বেরিয়ে গেছে এবং সেই জায়গা থেকে এই অভিযোগগুলো আসছে। এবং তার সাথে সেইখান থেকেই আতঙ্ক কিনা তৃণমূল শিবিরে? আতঙ্ক ঠিক বলবো বলে আমার মনে হয় না। তার কারণ গত বছরের যে মার্জিনটা ছিল, যে মার্জিনে জিতে গিয়েছিলেন আমাদের প্রার্থী, সেই মার্জিনটা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু তৃণমূল যে প্রার্থী রয়েছেন তিনিই হয়তো নিশীথ প্রামাণিক কতটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আপনাদের কি পর্যবেক্ষণ? আপনারা তো বলবেন নিশীথ প্রামাণিক জিতবে, কিন্তু সত্যি বাস্তবে আসলে বলা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত দাগী, যার জেলে থাকা উচিত, তাকে আপনারা নিয়েছেন। হ্যাঁ, ঠিকই। নিশীথের জেলে থাকা উচিত ছিল, এটা তৃণমূল বলেছে। ঠিক। তো মামলা থাকলে, যতদিন তৃণমূলে থাকে ততদিন তার এগেনস্টে কিচ্ছু থাকে না মামলা। যেই তৃণমূল থেকে কেউ বেরিয়ে আসে, অমনি তার
বিরুদ্ধে মামলা আসে। আবার ঠিক অন্য দিক দিয়ে যখন অন্য দলে থাকে তখন তাদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু যে মুহূর্তে তৃণমূলে ঢুকে যায় সাথে সাথে সে ধোয়া তুলসী পাতা হয়ে যায়। না, নিশীথ আমরা প্রামাণিকের মানুষ, বিরুদ্ধে কি আমি বিজেপি মানস আসার পরে? ভূঁইয়ার কথা বলছি না। নিশীথের জেলে থাকা উচিত ছিল। আপনাদের বাড়িতে দেখলাম এটা তৃণমূল বলছে। আমার তো রবীন্দ্রনাথ মনে ঘোষও হয় বলেছেন। না, রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঘোষকেই সবার আগে ভেতরে জেলে থাকা উচিত। কারণটা কি, গতবার পঞ্চায়েত ভোটে এই রবীন্দ্রনাথ ঘোষ বুথের সামনে সেখানে বিজেপি কর্মীদের একজন কর্মীকে কিবা, আরে আমাকে বলতে দিন, আপনার সময় আমি কথা বলিনি, শুনুন আমাকে বলতে দিন, আপনি পরে সময় পাবেন, আপনি পরে সময় পাবেন, তার সাথে মানুষ আপনি রয়েছে, পরে সময় পাবেন। না, এখানে রবীন্দ্রনাথ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষকে জেলে পড়া উচিত বলেছেন আপনি, সেই জন্যই বলছেন সকালে শ্রেয়া ঘোষ। বলেছেন, আজকেই বলেছেন, একজন অন্য এক চ্যানেলের এক মিডিয়াকে তিনি বাইট দিয়েছেন, তিনি বলছেন দাওয়াই আমরা আগেই দিয়ে দিয়েছি। কি দাওয়াই যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলবেন তা বলবো কেন। এই গতকাল মাথা ভাঙায় একটি গ্রামে, সেখানে তৃণমূলের বাইক বাহিনী রাত্রে তারা গিয়ে সেখানে গ্রামের মধ্যে ভয় দেখাতে গিয়েছে, প্রচার করতে গেছে, ভয় দেখাতে গেছে, এবং তাদেরকে গ্রামের লোক তাদেরকে উত্তম মধ্যম দিয়েছেন। সেখানকার অঞ্চল পঞ্চায়েতের একজন প্রধান অতুল দাস, তিনি বেশ। লোকাল হাসপাতাল থেকে বুঝতে পেরেছি। জেলা হাসপাতালে গেছেন, সেখান থেকে কলকাতায় যাবেন। সুতরাং এইরকম জায়গায় বহু জায়গায় বিজেপি বুথ এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ যে কাঁদুনিটা গাইলেন যে আমাদের এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে, উনি নিজে যখন এই যে বুথের মধ্যে ঢুকে উনি যে ভাষণ দিচ্ছেন, এটা কি উনি দিতে পারেন? না, উনি বলছেন কেন্দ্রীয় বাহিনী এখানে ঢুকছে কেন, সেটা উনি কেন্দ্রীয় বাহিনী বলবেন। প্রভাব খাটাচ্ছে কেন সেটা। এখানে যে এই যে সংবাদ মাধ্যম যে ওখানে সাথে সাথে ক্যামেরা নিয়ে ঢুকেছে বুথের মধ্যে, সেটাও পারেন না। কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারেন না যতক্ষণ না প্রিজাইডিং অফিসার তাকে পারমিশন দেবেন। সংবাদ মাধ্যম পারে, এবং সেটা না, যদি বাধা পারমিশন দেওয়া- নিয়ে পারে, অবশ্যই, পারমিশন নিয়ে পারে, একদম। কিন্তু ওনার সাথে সাথে যাচ্ছে রবীন্দ্রনাথ ঘোষের সাথে সাথে। এই যে কথাগুলো বলছেন, এটা হচ্ছে ঠিক বুথের বাইরে বলেই আমাদের মনে হচ্ছে, কিন্তু বুথের ভেতরে যেমন আমাদের পারমিশন ছাড়া সেখানে বিএসএফ ঢুকতে পারে না, তেমনি বুথের ভেতরে রবীন্দ্রনাথ ঘোষ ও তার দলবল নিয়ে ঢুকতে পারেন না। রবীন্দ্রনাথ ঘোষ ভোট দিতে গিয়েছেন। না, ভোট দিতে না, তার সঙ্গে লোক রয়েছে। ঠিক আছে, আমি তার সঙ্গে লোক আছে। আসবো। কখন এরকম পরিস্থিতি হয় যে সত্যি বিজেপি কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে কিনা কোচবিহারের মতো জায়গায়, এবং সেই কারণেই রবীন্দ্রনাথ ঘোষের মতো লোককেও আজকে অভিযোগ করতে হচ্ছে, এবং রবীন্দ্রনাথ ঘোষ বলছেন যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন। কখন এই পরিস্থিতি হয়? না, তো হচ্ছে যে এমনিতেই দেখা যায় যে কোচবিহার এবং বিশেষ করে আলিপুরদুয়ার, এই দুটি জায়গাতে বিজেপি তার প্রভাব বাড়িয়েছে, এটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো এরকম জায়গা অনেক সময় হয় না, হাইপার সেন্সিটিভ হয়ে যায় মানুষ। এই ইলেকশনের প্রথম দিকে এতে কিন্তু কে জিতছে কে হারছে এসব কিছু বোঝা যায় না, এতে বোঝা যায় না এত সহজে। আমার এটা মনে আছে যে যেই সময় ৭৭ সালে যখন প্রতাপচন্দ্র সেই সময় উল্টোডাঙ্গা অঞ্চলের বিস্তৃত জায়গায় হেমেন মণ্ডলের নেতৃত্বে একটা বড় রিগিং হয়েছিল, তখন জনতা পার্টি বলেছিল যে তারা হেরে যাবে তাই ভেবেছিল, এবং তারা প্রচুর অভিযোগ জানিয়েছিল, বিপুল ভোটে জিতেছিল। ইট ডাজন্ট, অনেক সময় বোঝা যায় না। অর্থাৎ সুতরাং এই প্রথম দিকে অনেক হাইপার অ্যাক্টিভ। একটাই খালি আমার বক্তব্য যে অবশ্যই জন বার্লা বা আমি খালি অয়ন বলতে চাইছি যে 18%, যেটা 18.12, এটার যদি ডিভিশনটা জানতে পারতাম। এটা তো একসঙ্গে একটা গ্রস বলা হচ্ছে, 18-র মধ্যে কোথাও হয়তো কেউ হয়তো গেল মানে একটা কত, সেইটা কিন্তু একটা জানা, তাহলে বোঝা যাবে। কারণ আলিপুরদুয়ারের সম্ভাবনাটা বিজেপির, যেটা দেখা যাচ্ছে অনেকখানি প্রভাব তারা বেশি বিস্তৃত করতে পেরেছে আলিপুরদুয়ারে। কিন্তু কোচবিহারে যেটা জায়গা, যে নিশীথ প্রামাণিক যাওয়ার ফলে কিন্তু অনেক সমস্যাও তৈরি হয়েছে। দুদিন আগে যারা নিশীথ প্রামাণিক এবং তাদের দ্বারা নানাভাবে তারা হয়তো সেখানে হেকেলড হয়েছেন বা অন্য কিছু রয়েছেন, বিজেপির মধ্যেও তারা রয়েছে, তার ফলে তারা একটা বড় বিদ্রোহ সেখানে একটা করেছিলেন। নিশীথ প্রামাণিককে প্রার্থী করার ব্যাপারে আমরা জানি, ঘিরে ধরেছিলেন, ভাঙচুর হয়েছিল। কিন্তু এই যে জায়গাটা, এই যে এরা খুব পাখির চোখের মতো করছে। আমি খালি একটাই তথ্য বলবো, যদি আমি তথ্যের সঙ্গে মেলাই, উনি আছেন, উনি
একদম খুব ভালোভাবে আমাদের বলেছেন পুলিশের তরফ থেকে, এবং এটা যেন কেন্দ্রীয় বাহিনী সব করবে এটা বললে মনে হয় যেন রাজ্য বাহিনী কিছু করতে পারে না। রাজ্যের কোনো বাহিনী নেই, এটা নয়, ঠিকই কেন্দ্রীয় বাহিনীও থাকবে, কিন্তু 2টি আসন, আগের বারে এখানে 10টি আসনে প্রথম পর্যায়ে 5টি পর্যায়ের মধ্যে 10টি আসনে ছিল। এই যে 2টি আসন হলো, 2টি আসন করা হলো তো মাত্র প্রথম পর্যায়ে আমাদের এখানে 2টি আসন, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। এর পাশেই জলপাইগুড়ি ছিল, পাশে দার্জিলিং ছিল, এই জায়গার আমি যদি ডেপ্লয়মেন্টের কথা ভাবি, না তার মানে হাই ভোল্টেজ কেন্দ্র, হাই ভোল্টেজ কেন্দ্র, এবং হাই ভোল্টেজ কেন্দ্রের মধ্যে যখন শাসক দল মানে এটা যেহেতু ডেপ্লয়মেন্টের জায়গাটা অনেকটাই থাকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বাহিনী তারা কতটা, স্বরাষ্ট্র দপ্তর কতটা দিতে পারবে, অর্থাৎ সেটা যদি আমি অন্যভাবে পলিটিক্যালিও ভাবি তাহলে খুব একটা পাখির চোখ করেছে এই দুটি কেন্দ্র। আমরা একটু দেশের দিকে যাব, তবে তার আগে আমি পঙ্কজ বাবুকে জিজ্ঞেস করব যে কেন্দ্রীয় বাহিনীর অতি নিষ্ক্রিয়তা আবার কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, এইটা গতবার বলা হয়েছিল অতি নিষ্ক্রিয়তা, এখন বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে অতি সক্রিয়তা। এই দুটো কি সম্ভব? অতি নিষ্ক্রিয়তা কিভাবে সম্ভব, অতি সক্রিয়তাই বা কিভাবে সম্ভব? না, এবার দেখবেন, এবার যখন ভোট শুরু হওয়ার আগে দেখবেন ক্যালকাটায় আপনার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের টহলটা অনেক দিন আগেই শুরু হয়েছিল, যদিও ক্যালকাটা ভোট আছে অনেক পরে, এবং সেই সময় দেখবেন যে আপনার ওই সেন্ট্রাল ক্যালকাটায় কোনো একটা বুথে হোয়াইল দে ওয়ার লয়টারিং, সেই সময় একটা অভিযোগ করেছিল, টিএমসি তরফ থেকে অভিযোগটা হয়েছিল যে ওরা অতি সক্রিয়, মানে ভয় দেখাচ্ছে, ইন্টিমিডেট করছে, এরকম অভিযোগ ছিল। আমার প্রশ্ন হচ্ছে, টু ইনস্টিল কনফিডেন্স অ্যামং দ্য ভোটার্স, যে তুমি ইউ কাস্ট ইউর ভোট ফিয়ারলেসলি, এইটা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কার দ্বারা নির্বাচিত, কে বসিয়েছে? সুনীল অরোরাকে কনস্টিটিউশন বসিয়েছে, না, সংবিধান, না না না, সংবিধান। আজকেও যারা পুরোনো দিনে ইলেকশন কমিশনের হেড করেছেন তারা বলেছেন আমরা স্পাইন সোজা রেখে কোনো সময় কাজ করতে পারিনি। লেট মি হ্যাভ মাই সে স্যার, লেট মি হ্যাভ মাই সে। তারা বলছে যে আমরা ঠিক মতন, আমাদের পক্ষপাতিত্ব ছিল। দ্বিতীয় কথা হলো, যে বললেন না শিবাজিদা যে হঠাৎ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিজেপি বেড়েছে না, তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি, তৃণমূলের মধ্যে না, সেটা তো রাজনৈতিক বক্তব্য হচ্ছে, আমি রাজনৈতিক বক্তব্য নিয়ে আসবো। রাজনৈতিক বক্তব্য নিয়ে আসবো। বসিয়েছে হলো নরেন্দ্র মোদী। সুতরাং আমি বলছি এখানে যেমন স্টেট ইলেকশন কমিশন, রাজনৈতিক বক্তব্য নিয়ে আসবো। ইলেকশন কমিশন কিন্তু এই ইলেকশনটা একদম তাই। না না, আমি তা বলছি না, পঞ্চায়েতের সময় যেমন আছে, আমি বলছি রাজনৈতিক বক্তব্যে আসবো। সুভাষিস বাবু, শিবাজি বাবু, আপনার আসার আগে পঙ্কজদা বলেছিলেন যে স্টেট ইলেকশন কমিশন যেমন এই পঞ্চায়েত নির্বাচন দেখেন, সুতরাং তারা তাদের মতন করে করেন, আবার ন্যাশনাল যে তারা তাদের মতন করে, তারা তাদের মতন করে। আপনি বলুন না, আমি রাজনৈতিক বক্তব্যে আসবো, কারণ কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন কংগ্রেস আর সিপিএম বিজেপিকে এনেছে, এই বিষয়ে আসবো পরে। হ্যাঁ, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আপনাকে বলছি, যে ইলেকশন কমিশন সম্বন্ধে অ্যালিগেশন, কাউন্টার অ্যালিগেশন, এটা র্যাম্পেন্ট অ্যান্ড প্রিভেলিং, এটা থাকবে চিরকাল, এটা কোনো বক্তব্য নেই। টিএন সেশনকেও জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন, তা আমরা জানি হি ওয়াজ দ্য মোস্ট, আমাদের খবর আছে একটি বড়। এইবার আমার একটা যে বক্তব্য সেটা হচ্ছে যে আপনার ইলেকশন কমিশন গতকালকে যে ফতোয়াটা জারি করে নরেন্দ্র মোদী বায়োপিকটাকে বন্ধ করেছে, আমি সেটাকে প্রশংসা করছি। কতখানি স্পাইন, আরে দেরি হলে তো জানি হয়নি তো, মুক্তিতে তো বাধা দিয়েছে, করতে দেয়নি। এই মুহূর্তে যে খবর দেব তা হলো, ভোট নিয়ে সকাল 10টা পর্যন্ত কমিশনে 462টি অভিযোগ। ভোট নিয়ে এখনো পর্যন্ত আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে 462টি অভিযোগ জমা পড়েছে, 436টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে। তুহিন, কি খবর রয়েছে? দেখো, 462টা অভিযোগ সকাল 10টা পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহার এই কেন্দ্র থেকে। এই অভিযোগের যে বহর সেটা দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট বেশি। 462টা সকাল 3 ঘন্টার মধ্যে অভিযোগ এসেছে, এটা যথেষ্ট বেশি, এমনটাই মনে করছে কিন্তু নির্বাচন কমিশন। এবং 462টা অভিযোগ সকালের মধ্যে এসেছে, সকাল 10টার মধ্যে এসেছে, সেই
সেই গুলোকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 436টা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এবং এই যে বিষয়গুলো, এই অভিযোগগুলো, সেটা কিন্তু ইভিএম, ভিভিপ্যাট যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিয়ে যেমন অভিযোগ আছে, বিভিন্ন রকম যে সংঘর্ষ হচ্ছে, ইভিএম কারচুপি নিয়ে যে অভিযোগ করছেন, বা দিনহাটায় যে সংঘর্ষ হয়েছে, কোথাও ভোট বন্ধ রয়েছে, এই সমস্ত রকম অভিযোগ মিলিয়ে কিন্তু 462টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। ধন্যবাদ তুহিন। আমরা আবারও আসবো এবং দেশের পরিস্থিতি আমরা দেখব, বিশেষ করে উত্তরপ্রদেশ এই মুহূর্তে গোটা দেশের মানুষের চোখ, রাজনৈতিক মহলের চোখ উত্তরপ্রদেশের দিকে। উত্তরপ্রদেশে যদিও আজকে 8টি আসনে ভোট, কিন্তু 8টি আসনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে সপা বসপা জুটি, তার সঙ্গে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা, এবং বিজেপি কোথাও অশনি সংকেত দেখছে কিনা এর ওপরেই নির্ভর করছে বলে রাজনৈতিক মহল মনে করছে কেন্দ্রে কি হতে পারে।